38/2 এলগিন রোড। আমি এখন দাঁড়িয়ে আছি নেতাজি ভবনের সামনে। 1909 সালে এই বাড়িটি তৈরি করেন নেতাজির পিতা জানকীনাথ বোস। তো এই বাড়ির সম্বন্ধে আজকে কি জানতে পারি দেখি, ভিতরে ঢুকবো। আর তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই উক্তি যে স্বাধীনতা সংগ্রামী আমাদের মহান হিরো বলা যায়, তো তার সম্বন্ধে কি এখানে দেখতে পারি সেটার জন্যই আজকে এসেছি এলগিন রোডে নেতাজি ভবনে। তো দেখা যাক। বাড়ির সামনে ঢুকতেই নেতাজির এই স্ট্যাচুটা রয়েছে। উনি অ্যাকচুয়ালি 22শে আগস্ট 1930 থেকে 14ই এপ্রিল 1931 কলকাতার মেয়র রূপে ছিলেন। তো কলকাতা মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই মূর্তিটা তৈরি করা হয়েছে। সব জায়গায় এলে সত্যি কথা বলতে শিহরণ জাগে। ওনার প্রতি আমাদের শ্রদ্ধা, ওনার প্রতি আমাদের যার মানে প্রত্যেকে যা রেসপেক্ট আছে, এইসব জায়গায় এলে আরও বেড়ে যায়। তো আজকে 13ই আগস্ট, তো আর দুদিন পরে 15ই আগস্ট, একদিন মিললে। তো এই সময়টা চলছে স্বাধীনতা সংগ্রামের সময়। তো ওনার অবদান আরও যাতে আরও বেটার লাগে, এই জন্যই আজকে আরও এসেছি। দেখা যাক, ভিতরে যাই। হ্যাঁ, নেতাজি ভবনে ঢুকতেই ভিতরে প্রথমে ডান দিকে এই নেতাজির সংগ্রহশালা, বিভিন্ন নেতাজির উপরে বিভিন্ন রকম বই। এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। অ্যাডাল্ট 40 টাকা, চাইল্ড 20 টাকা। এবার অবশ্য ওপরে এখন নেতাজি ব্যুরো রিসার্চ সেন্টার একটা আছে দোতলায়, আর ওখানে নেতাজি মিউজিয়ামও আছে, কিন্তু ওখানে ক্যামেরা করা বারণ, যা করতে হবে একতলাই করতে হবে। তো এখানে বিভিন্ন নেতাজির উপর বই রয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টিও পড়ছে। এখানে আসতে গেলে দুভাবেই আসা যায়। একটা হচ্ছে রবীন্দ্র সদন 3 নম্বর গেট দিয়ে নেমে, রবীন্দ্র সদন মেট্রো নেমে 3 নম্বর গেট দিয়ে উঠে কিছুটা হেঁটে আসা যায়, বা ভবানীপুর থেকেও মেট্রোয় নেমে আসা যায়। তবে রবীন্দ্র সদন থেকে আসাটাই বেটার। দেখা যাক, আবার ভিতরে যাই। ভিতরে ঢুকতেই বাঁ দিকে এটা নেতাজি সুভাষ বোসের নিজস্ব হাতের লেখা। নিজের লেখা, হাতের লেখা, ওটা বড় করে এখানে রাখা আছে। এটাও উনি একটা চিঠি লিখেছিলেন, সেই চিঠিটাই এখানে কপি করে দেওয়া আছে। আর এখানে একটা বড় করে ছবি। প্রতিদিন 11টা থেকে 6টা খোলা থাকে নেতাজি রিসার্চ ব্যুরো, এবং সোমবার বন্ধ থাকে। সাড়ে 5টা অবধি টিকিট দেওয়া হয়। ওয়ান্ডারার BLA 7169, এই হলো সেই বিখ্যাত গাড়ি। 1941 সালের 16 থেকে 17ই জানুয়ারি রাত্রে ওনার ভাগ্নের সাথে এই গাড়ি করে উনি মহাপ্রস্থান করেছিলেন এবং গেছিলেন গুমো অবধি। তো সেই বিখ্যাত গাড়িটা এখন রাখা আছে, BLA 7169 ওয়ান্ডারার। আর উনি ফিরে আর কোনোদিন আসেননি, এই গাড়ি করে গেছিলেন, সেটাই তার লাস্ট প্রস্থান। Around 1:35 a.m. Took a turn to the right and to the south. So we sleep and walk in the water.
but eventually took right on the road to go. এটা হচ্ছে শিশির কুমার বসুর স্ট্যাচু। 2000 সালে উনি মারা যান, নেতাজির ভাগ্নে। इत्तेकाब कितमान कुर्बानी। সিঙ্গাপুরে 1945 সালে 8ই জুলাই নেতাজি আজাদ হিন্দ ফৌজে শহীদদের স্মরণে যে স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপন করেছিলেন, এটি তারই প্রতিরূপ। সিঙ্গাপুরে পুনর্দখলের পর ব্রিটিশ ফৌজ মূল স্মৃতিসৌধটি ধ্বংস করে দেয়, তার প্রতিরূপ এখানে দেওয়া আছে। এই যে কৃষ্ণা বসুর স্ট্যাচু এখানে দেওয়া আছে। India, the age of freedom. Inqilab Zindabad. Azad. In January 1944, by arrangement with Burmese leaders Ba Maw and Aung San, the INA headquarters were moved forward. The attention that the soil of India is going to be the last theater of war in this part of the world. Since I do not know how many of us who are going to participate in the coming battle will survive to see India free. But whether we survive or not, whether we individually live to see India free or not, we are confident. এই সেই ঐতিহাসিক সিঁড়ি 1941 সালের 16ই জানুয়ারি রাতে এই সিঁড়ি দিয়ে গোপনে তিনি গৃহত্যাগ করেছিলেন। এই দালানের কাছেই গাড়িটি রাখা ছিল। চালক শিশির কুমার বসু নেতাজিকে গোমো স্টেশন পর্যন্ত পৌঁছে দেন এবং তারপর উনি আর এই বাড়িতে আর ব্যাক করেননি। ওটাই লাস্ট উনি মহাপ্রস্থান করেছিলেন। মনটা একটা অন্যরকম হয়ে যায় এইসব জায়গাগুলো দেখলে। তো যাই হোক, ওপরে উঠেছিলাম। ওপরে মিউজিয়ামটা রয়েছে, কিন্তু ওখানে ভিডিও অ্যালাউ নয়। তো ওখানে ওনার শয়নকক্ষ আছে, খাট আছে, বৈঠকখানা আছে। এবং বৈঠকখানা তিরঙ্গা রং দিয়ে চারিদিকে রং করা আছে। ওনার ব্যবহৃত ঘড়ি, ওনার ব্যবহৃত ড্রেস, সমস্ত কিছু ওপরে সংরক্ষণ করা আছে। খুব ভালো লাগলো। কিন্তু ওখানে ভিডিও ক্যামেরা করা যাবে না, তো ছবি তোলা হয়নি। ওই তিনতলার ওনার যে ঘরটা, ওইখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর শয়নকক্ষ ছিল এবং ওনার পিতা জানকীনাথ বসুও ওখানে থাকতেন। এবং দোতলায় ওনার বৈঠকখানাটা ছিল। বৈঠকখানায় চেয়ার, সোফা, সমস্ত কিছু রয়েছে। মনটা ভরে গেল দেখে এখানে এসে। 1897 সালের 23শে জানুয়ারি বিশ্বের কটক শহরে উনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা জানকীনাথ বোস ছিলেন। তো ওনার মতন লোকের মৃত্যুদিন হয় না। সাম ইজ অ্যালিভ, সাম ডেড। তো না হয় ভালো, ওনার মৃত্যুদিন নেই। তো আমরা চাই না ওনার মৃত্যুদিন আসুক এবং উনি সবসময় আমাদের ভিতরে থাকুন, এটাই আমরা চাই। তো উনি ফিরে আসুন ভারতবর্ষে, ওয়েস্ট বেঙ্গলের ওনার মতো লোক। আমরা মৃত্যুদিন ওনার উদযাপন করতে চাই না। তো যাই হোক, জয় হিন্দ স্যার।
আপনি থাকুন আমাদের মধ্যে সারা জীবন জীবিত হয়ে। ভবানীপুরে ঠিক নেতাজি ভবনের পিছনেই আর একটা দ্রষ্টব্য স্থান আছে, যেটা কলকাতায় আমরা এতবার এসেও আসিনি, বা কলকাতায় যারা থাকে তারাও আসি না। এই হচ্ছে সেই জৈন মন্দিরটা, সম্পূর্ণ মার্বেল পাথরের, অপূর্ব। দেখা যাক, ভিতরে যাই, দেখি। এই মন্দিরটি শ্বেতম্বর সংঘ দ্বারা পরিচালিত। আমরা জানি জৈনদের প্রধান দুটি শাখা ছিল, একটি দিগম্বর আর একটি শ্বেতাম্বর। এটি 15th সেঞ্চুরিতে কনস্ট্রাক্টেড করা হয় এবং ডেলিগেটেড করা হয় প্রথম তীর্থঙ্কর আদিনাথের উদ্দেশ্যে। জৈনদের 24 জন তীর্থঙ্কর আছেন, আদিনাথ হলেন প্রথম তীর্থঙ্কর। পুরো মন্দিরটি সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত এবং অসাধারণ কারুকার্য খচিত। পাথরকে খোদাই করে কত সুন্দর কারুকার্য করা হয়েছে, ভেতরে মন ভরে যাওয়ার মতন শান্ত পরিবেশ। প্রত্যেক জৈন মন্দিরে একটি প্রধান দেবতা থাকেন, তাকে বলা হয় মূল নায়ক। এখানে তার প্রস্তরখচিত একটি মূর্তিও আছে। রবীন্দ্র মেট্রো স্টেশন, ওই যে এক্সাইড মোড়। আর আপনার যেতে হবে ঠিক উল্টো দিক দিয়ে, এই রাস্তাটা ধরে ডান দিকে SSKM পড়বে, সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। টোটাল হেঁটে 7-8 মিনিট লাগবে নেতাজি ভবন পৌঁছতে। যদি ব্লগটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। তো পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না। ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।